শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার ফাঁসির আদেশ, রায়ে সন্তুষ্ট পরিবার ও রাষ্ট্রপক্ষ, দ্রুত বাস্তবায়নের দাবি। রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব, প্রয়োজনীয় সহায়তা করবে সরকার, অগ্রাধিকার পাবে ডেথ রেফারেন্স শুনানি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় অগ্রযাত্রা রুখতে পারবে না কেউ, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ। রাজধানীতে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত অটোরিকশা, নেই নিবন্ধন, মানছে না নির্ধারিত রুট, সড়ক অচল হয়ে পড়ার শঙ্কা। ২ বছর ধরে নেতৃত্বহীন সিলেট চেম্বার অব কমার্স, 7 মাসেও হয়নি স্থগিত হওয়া নির্বাচন, স্থবির সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধ নয় আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের। এবং বিসিবির ষষ্ঠ নির্বাচিত সভাপতি তামিম ইকবাল পরিচালনা পর্ষদ নির্বাচনে পেলেন সর্বোচ্চ ভোট, সহ সভাপতি ফাহিম সিনহা। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। সে সঙ্গে অর্থদণ্ড দেয়া হয় তাদের। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার পরিবার। রোববার এই রায়ের মধ্য দিয়ে মাত্র 6 কার্যদিবসে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করে নজির সৃষ্টি করেছে আদালত। সকাল ৮টা প্রতিদিনের মতো খুলেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে এ দিনটি আদালত ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। সকাল 8:30টার দিকে কাশেমপুর কারাগার থেকে আনা হয় পল্লবী শিশু রামিসা হত্যা মামলার আসামি স্বপ্নাকে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় তাকে। এর ঠিক 20 মিনিট পর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা 11টার দিকে তাদের নেওয়া হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে। মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে হাজির হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সহ পরিবারের সদস্যরা। বিচারক মাসরুর সালেকিন 35 মিনিট ধরে রামিসা হত্যা মামলার রায় পড়েন। রায়ে ধর্ষণ ও হত্যা প্রমাণিত হওয়ায় সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও 5 লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। নৃশংস ঘটনার মাত্র 19 দিনের মাথায় নজিরবিহীন গতিতে মামলাটির রায় সম্পন্ন হয়। অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামির সহযোগীকেও সমান অপরাধে দণ্ডিত করায় আদালত দৃষ্টান্ত নজির করেছে। আদালত বলেছেন সে এই লম্বা সময় যে অপরাধটা সংঘটিত হয়েছে, সে চাইলে এটা প্রতিরোধ করতে পারত, প্রতিবাদ করতে পারত। যেহেতু সে প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করেনি, সেহেতু সেই অপরাধ কাজে নিজেকে মানে জেনে শুনেই সহযোগিতা করেছে। বিধায় বিজ্ঞ আদালত সমাজে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে অপরাধের সহযোগীও অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। এদিকে মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে রামিসার পরিবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। অবশ্যই আমি আমার মেয়ের বিচারের দ্রুত রায় দেখতে চাই, কার্যকর দেখতে চাই। এখন আমরা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারকে আবেদন জানাচ্ছি। রামিসার ধর্ষণ ও হত্যা মামলার রায় 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে বলে জানান ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ফুটফুটে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। তবে মাত্র 6 কার্যদিবসে এই বিচার সম্পূর্ণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। এই দ্রুত বিচারে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে সব আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করাও সম্ভব হবে। এদিকে এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে পুলিশকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছোট্ট রামিসার উপর নির্মমতা যখন মেনে নিতে পারছে না দেশের মানুষ, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিচার বিভাগ। মাত্র 6 কার্যদিবসে সম্পূর্ণ হয়েছে রামিসা হত্যাকাণ্ডের বিচার।
ঐতিহাসিক এ বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী। আশা প্রকাশ করেছেন ৩ মাসের মধ্যে এ রায় কার্যকর সম্ভব হবে। আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হচ্ছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আগামী রোববার থেকেই এ বেঞ্চের কার্যক্রম শুরু হবে। এই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে রামিসার ডেথ রেফারেন্স। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসু খা, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয় বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকর করতে হবে। শিশু রামিসা আর কখনোই ফিরবে না তার মায়ের কোলে। তবে দ্রুত বিচার ও রায় কার্যকরের উদ্যোগ কিছুটা হলেও শান্তি দেবে তার পরিবারকে, মনে করছেন সংশ্লিষ্টরা। আর কার্যকর না করলে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সবার সহযোগিতা আশা করে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রত্যাশিত অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা শুধু সনদ নয়, দক্ষ মানব সম্পদ তৈরি করবে এবং জাতীয় সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। রবিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। পরে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। উচ্চশিক্ষার সংকট সমাধানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে সরকার প্রধান তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের সম্মান জানাতে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, জানান সরকার প্রধান। জাতীয় উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত যাত্রা। এই যাত্রায় বর্তমান সরকার সকলের সহযোগিতা আশা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি, সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, ১.৫ দশকের শাসন শোষণ শুধু গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর পালা। আমরা ইনশাল্লাহ
অবশ্যই ঘুরে দাঁড়াবো এবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। আসন্ন বাজেটে বাড়ছে ঋণ নির্ভরতা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে সুদের হার কমানোর সুযোগ সীমিত হবে, কমতে পারে বেসরকারি বিনিয়োগও। অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়া হয়ে উঠতে পারে আরও কঠিন। তাই শুধু ঋণ নয়, রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার উপর জোর দিচ্ছেন তারা। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি আর ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনীতিতে যেন এক চিরচেনা চিত্র। এরই মধ্যে আসছে আগামী অর্থ বছরের বাজেট। নতুন সরকারের প্রথম বাজেটের লক্ষ্য উন্নয়ন ব্যয় ধরে রাখা, তবে বাড়ছে ঋণ নির্ভরতার চাপ। এক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শর্ত সুপারিশও থাকছে আলোচনায়। যদি ধরে নেই যে টাকা ছাপিয়ে আমি অর্থায়ন করতে পারবো না, বা রিজার্ভে যে ডলারগুলো আছে সেটা খরচ করে আমি বাজেট ঘাটতি অর্থায়ন করব না, তাহলে বিদেশি ঋণ কত আসতে পারে? এই বছরের টার্গেটে যেটা মানে অর্থ বছর 26-এর 80-85 হাজার কোটির মতো নেট ফাইন্যান্সিং টার্গেট ছিল। তাও এখানে কিছু বিশ্বব্যাংক থেকে, এডিবি থেকে অর্থ ছাড় পাওয়া গেছে বাজেট সাপোর্ট হিসাবে, IMF এর কিস্তি ছাড় হয়েছে। আগামীতে এগুলো হবে কি হবে না এই নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রায় 2,35,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,19,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের, যা জিডিপির 3.4%। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হতে পারে। এতে সুদের হার কমানোর সুযোগও সীমিত হয়ে পড়বে। আবার বৈশ্বিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়াও কঠিন হয়ে উঠছে। ব্যক্তি খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সুদের হার কমানোর কথা বলা হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক যতই চেষ্টা করুক না কেন, সরকার যদি মোটা অঙ্কের ঋণ আভ্যন্তরীণ বাজার থেকে নিতে থাকে, তাহলে তো এই সুদের হার কমানো কারো পক্ষেই সম্ভব হবে না। আসন্ন বাজেটে শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়, বরং রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ কমানো এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করতে হয় এবং আমাদের ঘাটতি একটা থাকে বাজেটে, কিন্তু সেইটাকে একটা সীমানার মধ্যে আমার কিন্তু রাখতে হবে, না হলে এই ঋণ নির্ভরতা পরবর্তীতে ঋণ পরিষেবার ঝুঁকি সৃষ্টি করে। এবং আমরা অনেক দেশের ক্ষেত্রেই দেখেছি যে এই যে মধ্যমায়ের ফাঁদ বলা হয় যেটা, সে মধ্যমায়ের ফাঁদটা কিন্তু হলো ঋণ ফাঁদের সমার্থক। সেই সঙ্গে ধীরে ধীরে ঋণ নির্ভর বাজেটের চক্র থেকে বের হয়ে টেকসই অর্থনীতি গড়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। মেধা, ঐতিহ্য আর উদ্ভাবনের মেলবন্ধনে এবার এক নতুন দিগন্তে পা রাখছে দেশের অর্থনীতি। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে প্রথমবারের মতো বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি। বাজেটে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। মাগদুরা মিতির রিপোর্ট। যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি টিকিয়ে রেখেছে দেশের প্রান্তিক কারুশিল্পী, কামার, কুমোর ও তাঁতিরা। আধুনিক যুগে মেধা আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন তরুণ ডিজিটাল উদ্যোক্তারা। তবে দীর্ঘদিন ধরে এই বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনার মূলধারার বাইরেই রয়ে গেছে। এবার বদলাতে যাচ্ছে সেই চিত্র। নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতি বহুমুখীকরণ এবং বৈদেশিক মুদ্রায়ের নতুন উৎস খুঁজতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও এখন নজর দিচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির দিকে। জাতিসংঘ বলছে, বর্তমানে বৈশ্বিক সৃজনশীল অর্থনীতির আকার $2 ট্রিলিয়ন বেশি। বিশ্বের প্রায় 5 কোটি মানুষের কর্মসংস্থান সরাসরি এ খাতের সঙ্গে যুক্ত।
আসন্ন জাতীয় বাজেটে সৃষ্টিশীল জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে বিশেষ ফ্রেমওয়ার্ক তৈরি করছে সরকার। 2026-27 অর্থ বছরে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সৃজনশীল অর্থনীতির ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এখন থেকে চেষ্টা করলে হয়তো কয়েক বছরের মধ্যে এটাকে আমরা একটা শক্তিশালী জায়গায় নিতে পারবো, এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে, এই ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা এক্সপোর্টের গ্লোবাল মার্কেটে কিভাবে আরও বড়োভাবে কাজে লাগাতে পারি। তাহলে হয়তো ক্রিয়েটিভ ইকোনমির একটা বড় সাপোর্ট আমাদের বাংলাদেশ ইকোনমি মধ্যম মেয়াদে পেতে পারে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ক্রিয়েটিভ ইকোনমি একটি বড় গেম চেঞ্জার হবে, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশার অসংখ্য অবৈধ কারখানা। রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা এসব কারখানা থেকে প্রতিদিনই ঢাকার সড়কে নামছে শত শত অটোরিকশা। এগুলোর নেই কোনো নিবন্ধন, চালকের নেই প্রশিক্ষণ, মানছে না নির্ধারিত রুটও। যানজট বিশৃঙ্খলার পাশাপাশি এরা জড়িয়ে পড়ছে চুরি ছিনতাইয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই মূল সড়ক থেকে সরিয়ে না নিলে ভবিষ্যতে রাজধানীর সড়ক ব্যবস্থা অচল হয়ে পড়বে। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন ইশতি সোহেল। একদিকে নিয়ম মেনে চলছে বাস, অন্যদিকে উল্টো পথ ধরে ছুটে আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর প্রায় সব ব্যস্ত সড়কে এটি এখন নিত্যদিনের চিত্র। এই বিশৃঙ্খলা আর যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। আইন কেন বোঝে না, ফট করে ঢুকায় দেয়, একটা গাড়িতে টান দিব, তো বোঝে না, ওরা লাগাই দিয়ে পরে পাবলিকের ক্ষতি হয়। বামে থেকে ডেনে নিয়ে নেয়, আমাদের বের করে পড়তে হয়, সামনে পরে হুমুরে পরে কি করে না করে ওরা। নিবন্ধনহীন এসব অটোরিকশা শুধু যানজটই বাড়াচ্ছে না, প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনাও। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, 2025 সালে সড়ক দুর্ঘটনায় যত নিহতের ঘটনা ঘটেছে তার মধ্যে এই ব্যাটারি চালিত যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1376 জন। ঢাকার পঙ্গু হাসপাতালের একটা হাসপাতালকেও আমরা বিশ্লেষণ করি, যেটা দেখতে পাই 2024 সাল পর্যন্ত মোটরসাইকেলের দুর্ঘটনা ছিল লাগামহীন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশার দুর্ঘটনা লাগামহীন। অর্থাৎ মোটরসাইকেলের দুর্ঘটনাকেও ছাড়িয়ে যাচ্ছে অটোরিকশার দুর্ঘটনা। সুতরাং এই ছোট যানবাহনগুলোকে অনুৎসাহিত করে, নিরুৎসাহিত করে আমাদেরকে সুশৃঙ্খল একটা গণপরিবহনের দিকে এগুতে হবে। রাজধানীতে ঠিক কতগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় 70 লাখের মতো ব্যাটারি চালিত রিকশা রয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই চলছে 20 লাখ, যা প্রতিনিয়ত বাড়ছে। এখন প্রশ্ন হলো, এত রিকশা আসে কোথা থেকে? রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মোহাম্মদপুর, বছিলা, কেরানীগঞ্জ, বেড়িবাঁধ, মিরপুর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য কারখানা। আগে তখন বাইরের গাড়ি পাওয়া যায় তো অরিজিনালি, এখন বাইরের পাওয়া যায় না, সমস্ত ওই দেশি মালই, কিন্তু ওটি ভালো না। তাই সবাই চাই দেখে শুনে অর্ডার দিয়ে বানাই নিতে। এটা আমরা সাধারণত 1 বছরের গ্যারান্টিও দিয়ে থাকি। এসব যানবাহন মেরামত ও ব্যবস্থাপনায়ও গড়ে উঠেছে অসংখ্য গ্যারেজ ও চার্জিং পয়েন্ট। বলা চলে, অটোরিকশাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। এ পেশায় বাড়ছে শ্রমিকের সংখ্যাও। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, এসব যানবাহন এখন সড়কে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অটোরিকশার যে যন্ত্রাংশ আমদানি হচ্ছে, সেখানে একটা বড় নিয়ন্ত্রণ দরকার। প্রথমেই আপনি দেখেন যে যন্ত্রাংশগুলি ইতিমধ্যে আমাদের দেশে ঢুকে গেছে, এটা দিয়েও আরও কয়েক লক্ষ অটোরিকশা হয়তো তৈরি করা যাবে। সেই অটোরিকশাগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা আমার আগে আমদানির উপর একটা নিয়ন্ত্রণ আনতে হবে, যে আর যেন কোনো যন্ত্রাংশ না ঢুকে। এটা সরকারের প্রথম একটা পদক্ষেপ হওয়া উচিত। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দেশ জুড়ে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে 1287 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময় হামে উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 620 জনের মৃত্যু হয়েছে। সারা দেশের মতো ভোলাতেও উদ্বেগ বাড়াচ্ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য বিভাগ সংক্রমণ রোধে জোরদার করেছে নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাম নিয়ে রোগীর স্বজন ও চিকিৎসকরা কি বলছেন জানাবেন। বুবলি, এই মুহূর্তে বলা যায় হামের সংক্রমণ কিছুটা কমেছে। আমরা জেনেছি যে বর্তমানে বলা 250,000 জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 66 জন, যদিও একদিন আগে যার সংখ্যা ছিল 110 জনে, অর্থাৎ বলা যায় যে কিছুটা কমেছে। তবে যে নমুনা রিপোর্টগুলো ঢাকায় পাঠানো হয়েছে সেখান থেকে নতুন করে আরও 60 জনের যে হাম সংক্রমণ সেটি কিন্তু শনাক্ত হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত পুরো জেলায় বলা যায় 777 জনের কিন্তু হাম আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা আরও যে তথ্য পেয়েছি, জেলায় মোট মৃত্যুর সংখ্যা কিন্তু 7 জনে দাঁড়িয়েছে। অর্থাৎ অন্য যে কোনো সময় তুলনায় এই মুহূর্তে কিছুটা কম হলেও তবে আতঙ্কিত কিন্তু এখনও রোগীর স্বজনরা এবং অভিভাবকরা আমাদেরকে বলছিলেন যে উপকূলীয় জেলা ভোলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তারা তাদের সন্তানদেরকে নিয়ে তারা কিন্তু কিছুটা আতঙ্কিত রয়েছেন। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে আতঙ্কিত না হয়ে তাদের যদি সংক্রমণ বা লক্ষণ থাকে সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কিন্তু আহ্বান স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে। এবং একই সাথে আমরা যে আরও তথ্য পেয়েছি যে রোগীর যে স্বজনরা বলছিলেন যে ট্রিটমেন্টগুলো তাদেরকে দেওয়া হচ্ছে, এই জনবল সংকট থাকার ফলে কিন্তু তারা যে প্রয়োজনীয় যে সেবা সেটি পেতে কিছুটা তাদের বিলম্বিত হচ্ছে। যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে রোগীদের জন্য যে পরিমাণ ওষুধ এবং নেবুলাইজার সহ হাম আক্রান্ত রোগীদের যে সেবা সেটি তাদের সাধ্যমতো তারা দেওয়ার চেষ্টা তারা করছেন। তো এ ছিল আমার কাছে বলাতে হাম সংক্রমণ নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রায় 2 বছর ধরে নির্বাচিত নেতৃত্ব ছাড়াই চলছে। নির্বাচন নিয়ে জটিলতা, প্রশাসনিক সমন্বয়হীনতা এবং দীর্ঘসূত্রতায় স্থবির হয়ে পড়েছে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম। গত বছর ভোট গ্রহণের মাত্র 5 দিন আগে স্থগিত হওয়া নির্বাচন 7 মাস পরও অনিশ্চয়তায় ঝুলে রয়েছে। সিলেটের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নির্বাচিত কমিটি না থাকায় সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সদস্যদের দাবির মুখে চেম্বারের তৎকালীন শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করে। পরবর্তীতে কার্যক্রম সচল রাখতে প্রশাসন নিয়োগ দেয়া হয়। পরের বছর 4 আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে 1 নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভোটের মাত্র 5 দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর 7 মাস পেরিয়ে গেলেও নির্বাচন আয়োজনের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নির্বাচিত প্রতিনিধি না থাকায় চেম্বার তার প্রকৃত ভূমিকা পালন করতে পারছে না। একই সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও দাবি তাদের। ফলে নির্বাচন নিয়ে কোনো সুষ্ঠু দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। সিলেট যেভাবে আমরা প্রবাসী অধ্যুষিত এলাকায়, এখানে বিনিয়োগের ব্যাপারেও একটা জিনিস আছে। এখানে কিন্তু চেম্বারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আইন শৃঙ্খলা রক্ষা এবং এই যে বিভিন্ন দিক থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য, ফরেন ইনভেস্টের জন্য। এগুলো কিন্তু যিনি প্রশাসক আছেন উনি ওইগুলো কাদেরকে চিনবেনও না, তাদের কাছে যাওয়ারও ওনার সুযোগ নাই, এবং যারা ব্যবসায়ী তারাও আসার সুযোগ থাকে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাচ্ছি না।
বাণিজ্য মন্ত্রণালয় জিজ্ঞেস করলে বলে সিলেটের ডিসি সাহেব কেন নির্বাচন দিচ্ছে না, উনি এরকম করেন কেন, এরকম করেন কেন, এইরকম কথা বলা হচ্ছে। এটা এই যে সমন্বয়হীনতা, এটা হাস্যকর। এতে গিয়ে সরকার একদিকে যেমন রেভিনিউ কোটি কোটি টাকা হারাচ্ছে, ব্যবসা বাণিজ্যের দশ নামছে, দেশে বিনিয়োগ অবস্থা মুখ থুবড়ে পড়ে আছে। চেম্বার প্রশাসকের ভাষ্য, ভোটার তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ থাকায় গত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। বর্তমানে ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কাজ চলছে। বর্তমানে আমাদের ভোটার তালিকা যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম সম্পন্ন হলে আমরা শীঘ্রই নির্বাচনের তারিখ, সম্ভাব্য তারিখ ঘোষণা করব। এটা আসলে সময় বলাটা তো কঠিন, তবে আমরা দ্রুতই কাজ করছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমরা নির্বাচন তারিখ ঘোষণা করতে পারব। চেম্বারে নির্বাহী সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই নির্বাচন আয়োজনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এখনো চলমান আছে আমাদের, এখনো নির্বাচনের যে প্রক্রিয়াগুলো, এখন যদি মিনিস্টার আমাদের বলে যে হ্যাঁ নির্বাচন দিয়ে দেন, এরকম কোনো অর্ডার পেলে আমরা প্রস্তুত। এলাকাতে আমাদের ভোটার লিস্ট কমপ্লিট। যদি এই ভোটার লিস্টে ইলেকশন আমাদের মিনিস্ট্রি বা আমাদের যদি লোকাল প্রশাসন অনুমতি দেয় বা আমাদের যদি যারা প্রতিনিধি তারা যদি চায়, তাহলে আমরা শর্ট ইলেকশন দিতে পারবো ইনশাল্লাহ। সব বাধা কাটিয়ে সিলেটের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন সম্পূর্ণ করে চেয়ারম্যানকে সচল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যর্থ হচ্ছে। লালমনিরহাট সীমান্তে গত একদিনে নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়নি, ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। অন্যদিকে নীলফামারীর সীমান্তের শূন্যরেখায় টানা 4 দিন অবস্থানের পর সোমবার ভোরে 10 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ফেরত নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে এসব অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, সীমান্ত দিয়ে নতুন করে অবৈধ প্রবেশের চেষ্টা চলছে কিনা এবং সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। বুবলি, বর্তমানে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে গতকাল কিন্তু এই স্বাভাবিক চিত্রের উল্টো চিত্র ছিল এবং গতকাল রাত্রে হঠাৎই 40 থেকে 50 জন মানুষজনকে পুশ ইন করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ এবং একই কাজ করেছিল গত 5 তারিখে লালমনিরহাটের 3টি সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে 33 জনকে একসাথে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে এই পুশ ইনের চেষ্টাকে রুখে দিয়েছে বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা এবং স্থানীয় মানুষজন কিন্তু রুখে দাঁড়িয়েছিল বিজিবির সাথে সাথে এবং এই সচেষ্ট ভূমিকা এবং এই সতর্ক অবস্থান বিজিবি ও স্থানীয় মানুষজনের কারণেই ভারতীয় বিএসএফরা কিন্তু এই অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে এই পুশিন করাতে সক্ষম হয়নি। ফলশ্রুতিতে যাদেরকে পুশিনের জন্য নিয়ে আসা হয়েছিল তাদেরকে কিন্তু আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং গত পরশুদিনে লালমনিরহাটের পাটগ্রামের একটি সীমান্তে একজন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ এবং সেই ব্যক্তিকে পুশিনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের স্থানীয় মানুষজন বিএসএফ কে ধাওয়া দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছিল এবং সেই ঘটনা কিন্তু দেশ জুড়ে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। এই মুহূর্তে রয়েছে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে। এই সীমান্তেই কিন্তু গতকাল রাত্রে হঠাৎই 40 থেকে 50 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। তবে বাংলাদেশের যে বর্ডার গার্ডের বিজিবির সদস্যরা রয়েছেন এবং স্থানীয় মানুষজন রয়েছেন তারা কিন্তু সাথে সাথে তৎপর হয়ে ওঠে এবং এই ব্যর্থ হয়ে যায় বিএসএফ এর যে পুশিনের চেষ্টা সেটি। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজকে সকালবেলায় আমরা লালমনিরহাট 15 বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছি এবং গতকাল বিকেলে লালমনিরহাটের 61 বিজিবি রংপুরের অধীন তার সাথে কথা বলেছি। আমাদেরকে বিজিবির অধিনায়কগণ জানিয়েছেন যে সীমান্তে কঠোর নজরদারি কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং বিজিবির সাথে সীমান্তবর্তী যারা বাসিন্দা রয়েছেন তারা সহযোগিতা করছেন, অবস্থান নিচ্ছেন। প্রয়োজনে লাঠিসোঁটা নিয়েও কিন্তু সাধারণ মানুষকে
এই সীমান্তে অবস্থান নিতে আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে বিজিবির কঠোর অবস্থান এবং সীমান্তের বাসিন্দাদের সঙ্গ, বিজিবিকে সঙ্গ দেওয়ার যে ঘটনা, এর ফলশ্রুতিতে কিন্তু বিএসএফ এর যে পুশিনের চেষ্টা সেটি কিন্তু ব্যর্থ হচ্ছে এবং বিএসএফ কিন্তু পর্যায়ক্রমে এই চেষ্টাকে অব্যাহত রেখেছে যাতে বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করাতে পারে। তবে বিজিবিও কিন্তু তৎপর রয়েছে এবং প্রত্যেকটি সীমান্ত এলাকাতেই বিজিবির টহল জোরদার করা হয়েছে অন্যান্য সময়ের তুলনায় সম্প্রতি সময়ে। এই ছিল লালমনিরহাট সীমান্ত থেকে পুশিন নিয়ে সর্বশেষ খবর। বুবলি।